হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলবো আজ একটি টপিক নিয়ে, নাম হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এর বাংলা যদি আমরা বলি ছোট প্রশ্ন। শুধু এটুকু জানলেই কি হবে? একদমই না। ট্যাগ কোশ্চেন আপনার স্পোকেন ইংলিশে যেমন গুরুত্বপূর্ণ, আমরা প্রতিনিয়ত কথা বলতে গিয়ে এই প্রশ্নের ব্যবহার করে থাকি, হয়তো আমরা বুঝতেই পারি না। তেমনইভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ট্যাগ কোশ্চেন কম বেশি পাওয়া যায়। এইটার থেকে প্রশ্ন আগে কম আসতো, ইদানিং কিন্তু আসতেছে, প্রায় সব পরীক্ষা আসতেছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের বিষয়টা হলো এরকম যে আমরা কেন ব্যবহার করি সেটা একটা বোঝার বিষয়। আমি যদি একটা বাংলা বাক্য বলি যে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কে? ঠিক বলছি না? তার মানে আমার বাক্যটা ছিল কি, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। সুতরাং প্রশ্নটা কি কি বললাম যে আমি ঠিক বলেছি না? তার মানে এমনভাবে প্রশ্ন করলাম যে আপনারা একমত হবেন যে হ্যাঁ ঠিক বলেছেন। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের বিষয়টা হলো যে আমরা যখন কোনো বক্তব্য পেশ করি, শ্রোতা আমার বক্তব্যের সাথে একমত আছেন কি না এটা বোঝার জন্যই কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনে ছুড়ে দিই। ধর আমি একটা বাক্য বললাম যে আমি কখনো মিথ্যা কথা বলি না। এটা ট্যাগ কোশ্চেন কি হবে? আমি কি বলি ভাই? আপনিই বলেন ভাই, আমি কি কখনো মিথ্যা বলি? তার মানে কি, বাক্য নাবোধক হলে প্রশ্ন হাবোধক করতে হয়, ভাষার প্রয়োজনে, মুখস্থ বিদ্যার কিছু নাই। আর বাক্য হাবোধক হলে প্রশ্ন নাবোধক করতে হয়। আমি বললাম তাপস একটা খুব ভালো ছেলে, এটা কি হবে? কি ঠিক বলছি না? এই ভাই বলেন ঠিক বলছি কি না? হ্যাঁ, তাপস ভালো ছেলে। তার মানে বাক্য হাবোধক হলে প্রশ্ন নাবোধক, বাক্য নাবোধক হলে প্রশ্ন হবে হাবোধক। এখন প্রশ্ন হলো প্রশ্ন করব কিভাবে, তাই না? প্রশ্ন বানাবো কিভাবে? চলুন আমরা দেখে আসি। এখানে তিনটা বাক্য আছে। নরমালি ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে আগে আপনি অক্সিলারি ভার্ব নেবেন বাক্যের, তারপর সাবজেক্ট নেবেন। তাহলে হি ইজ রিডিং আ বুক, এখানে আমার অক্সিলারি ভার্বকে ইজ। ওকে, কথা আছে কিন্তু এটা জাস্ট, এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। সো এখানে আমার অক্সিলারি ভার্বটি ইজ, তারপর আমি ইজ নিলাম। এবার আমি সাবজেক্ট নিব, সাবজেক্ট কি হি। মূলত এইটুকুই ট্যাগ কোশ্চেন। এখন ওই যে অর্থ ঠিক রাখার জন্য যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। তো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ নেগেটিভ করতে গেলে আমরা লিখবো নট। সেই নটটা আমরা সংক্ষেপে লিখবো ইজেন্ট। তার মানে আমার ট্যাগ হলো কি বলেন? ইজেন্ট হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়তেছে। ইজেন্ট হি পড়তেছে নাকি, এরকম। তার মানে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, খুব সহজ কাজ। যদি বাক্যটা হাবোধক হয় অক্সিলারি এর সাথে নট যুক্ত করে দিব, আর যদি বাক্যটা নাবোধক হয় তাহলে অক্সিলারির সাথে আর নট যুক্ত করব না। গুড। এবার আসেন 2 নাম্বার বাক্যে। 2 নাম্বার বাক্যে হি রিড আ বুক, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। যখন কোনো সেন্টেন্সের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেই ছোট্টবেলা থেকে আপনারা জানেন, তখন আমরা ডু বা ডাজ ব্যবহার করি। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ডু বা ডাজ ব্যবহার করি, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করি যেন? ডিড ব্যবহার করি। তাহলে 2 নাম্বার বাক্যে হি রিড আ বুক, এটা নিশ্চয়ই একটা পাস্ট টেন্স। কেন? কারণ রিডের পাস্ট ফর্ম হতো রিড। প্রেজেন্ট টেন্স যদি হতোই তাহলে এরকম রিডের সাথে এস যুক্ত থাকতো, কারণ কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেটা কিন্তু নেই। তো আমরা রিড এখানে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স হলে আমরা অক্সিলারি হিসেবে কি নিব যেন? ডিড নিব। তো আমি ডিড নিলাম। এবার বাক্যটা হাবোধক হওয়ায় প্রশ্নটা নাবোধক করব, তার মানে ডিডেন্ট। এবার সাবজেক্ট চলে আসলো কি হি, ডিডেন্ট হি। আচ্ছা, এরপরেরটা আপনারা সবাই অলরেডি উত্তর করে ফেলছেন, কমেন্ট করেন তো এর উত্তর কি হবে? হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এর ট্যাগটা কি হবে? উত্তর করেন তো সবাই, কমেন্ট। এখানে এটা প্রেজেন্ট টেন্স, তার মানে ডু বা ডাজ হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমার ডাজ নিতে হবে। তারপর আমি ডাজ নিলাম, তার সাথে নট করলাম ডাজেন্ট হি। এগুলো একদম সহজ কথা ছিল, সত্যি এগুলো খুব সহজ ছিল। এবার আমরা একটু অ্যাডভান্সের দিকে চলে যাই। কিরকম ভাবে যাব আমরা? তাহলে আমরা যেটা বুঝলাম যে ট্যাগ করতে গেলে আগে অক্সিলারি লাগবে, তারপর সাবজেক্ট লাগবে। শুধু বাক্য অ্যাফার্মেটিভ হলে অক্সিলারির সাথে নট যুক্ত করব, আর বাক্য নেগেটিভ হলে নটটা আমরা তুলে দিব। এখন যদি এই বাক্যটা ইজ নট হইতো, এখানে হি ইজ নট রিডিং আ বুক, তাহলে কিন্তু আমরা লিখতাম কি ইজি। এখন কারণ কি, নট নাবোধক শব্দ। এখন কোন শব্দগুলো নাবোধক শব্দ হিসেবে কাজ করে আমরা তার একটা তালিকা নিব, যে কোন শব্দগুলো নাবোধক শব্দ হিসেবে কাজ করে। তো আপনারা মনে রাখবেন, যদি কোনো বাক্যে নো, নেইভার, নেইদার,
হার্ডলি, রেয়ারলি, scarcely, seldom, seldom, শুধু ফিউ, এ ফিউ কিন্তু না, আ ফিউ না, শুধু ফিউ, কারণ ফিউ মানে সংখ্যায় নেই বললেই চলে, অথবা ভেরি ফিউ, শুধু লিটল, অথবা ভেরি লিটল, নো সুনার। এরকম যদি না সূচক কোনো শব্দ বা অ্যাডভার্ব থাকে, আমরা সেটাকে কিন্তু নাবোধক বাক্য ধরে নেই, আর তখন আমার ট্যাগটা কি হয়, অ্যাফার্মেটিভ হয়ে যায়। এটুকু আপনারা বুঝতে পারছেন। সমস্যা এগুলোও না। সমস্যা কোথায়? সমস্যা হলো সাবজেক্টের পরিবর্তন। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোর পরিবর্তন হয়, যেমন আমার এখানে হি ছিল, আমি হি লিখেছি, বাট এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোর পরিবর্তন হয়। আমরা এখন শিখবো সেই সাবজেক্টের পরিবর্তনটা, সেটা কিরকম। যখন আপনি দেখবেন সাবজেক্টের জায়গায় আছে বডি, ডট 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 বডি অথবা ওয়ান, তখন আপনি ট্যাগে দে ব্যবহার করবেন। মানে কি? মানে হলো সাবজেক্টের জায়গায় যদি কোনো ইনডেফিনিট প্রোনাউন থাকে, এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এরকম বডি বা ওয়ান থাকলে আমরা ট্যাগ করার সময় এদের পরিবর্তে দে ব্যবহার করব। যেমন আমি যদি একটা বাক্য লিখি, খেয়াল করেন, আমি লিখলাম যে এভরিবডি, মজা আছে, খেয়াল করেন, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল। অথবা আমি আরেকটু অন্যভাবে লিখি যে এভরিবডি লাইকস ইট, প্রত্যেকে এটা পছন্দ করে। এইখানে দেখেন বাক্যের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আপনার ডু ডাজ নিতে ইচ্ছা করতেছে, স্বাভাবিক, আমারও করতেছে। এখন ভার্বের সাথে এস দেখে আপনার ডাজ নিতে ইচ্ছা করতেছে, রাইট? ওকে, কিন্তু আপনার সাবজেক্ট কি, এভরিবডি, বডি থাকলে যেন কি হয়, দে হয়। এখন আপনি বলেন দের সাথে কি ডাজ যায়? যায় না। তো ভার্ব দেখে না, আপনাকে সাবজেক্ট দেখে ভার্ব বসাতে হবে। যেহেতু বডির কারণে দে হবে, এখন আমাকে বুঝতে হবে দের সাথে ডাজ যায় নাকি ডু যায়। ডু, তার মানে এখানে এস থাকা সত্ত্বেও আমাকে ডু নিতে হবে। বাক্য হাবোধক, প্রশ্ন নাবোধক, ডোন্ট দে। ওকে, এবার যদি আমার বাক্যটা হয়তো এরকম যে নো ওয়ান লিভস ইট, কেউ এটা বিশ্বাস করে না। এখানে কি আছে, ওয়ান। তো এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, ওয়ান থাকলেও দে হয়, তার মানে আমার সাবজেক্ট দে হবে। এখন দের সাথে কি ডাজ হয়? একদমই না। কি হয়? ডু, তার মানে আমি এখানে ডু নিব। কিন্তু যেহেতু বাক্যটা নাবোধক, তাই প্রশ্ন অ্যাফার্মেটিভে থাকবে, শুধু ডু, ডুতে। সো বন্ধুরা, আমি এটাই বলেছিলাম যে যখন কোনো ইনডেফিনিট প্রোনাউন থাকবে সাবজেক্টের স্থানে, বিশেষ করে যাদের শেষে বডি বা ওয়ান থাকে, তাদের পরিবর্তে আমরা ট্যাগে দে ব্যবহার করব। মনে থাকবে? 2 নাম্বার আসেন, যদি দেখি যে আমরা ডট 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 ডট, আচ্ছা, যদি আমরা 2 নাম্বারে এমনটা পেয়ে যাই যে প্রথমে এভরি আছে, এভরির পরে নাউন আছে, এভরি প্লাস নাউন থাকলেও কিন্তু আমরা ট্যাগে তার পরিবর্তে দে ব্যবহার করব। এটা কিরকম? ধর আমি বললাম যে এভরি স্টুডেন্ট ইজ ট্রাইং টু ডু ইট, প্রত্যেক শিক্ষার্থী এটা করার চেষ্টা করতেছে। এখন কিন্তু আপনার স্বাভাবিকভাবে ইজ নিতে ইচ্ছা করতেছে, ইজ তো অক্সিলারি আছে, কিন্তু মাথায় রাখতে হবে এভরির পরে যদি এভরি স্টুডেন্ট ইজ ট্রাইং টু ডু ইট, এইখানে আপনার সবার ইচ্ছা করবে ইজ ব্যবহার করতে, তো আমি ইজ নিলাম। কিন্তু আমার এভরি প্লাস নাউন থাকলে তো তার পরিবর্তে প্রোনাউন কি হয়, দে হয়। এখন দে কি ইজকে পছন্দ করে? একদমই না, তাহলে আর নিতে হবে। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে নট হবে, আরন্ট দে। সো এরকম এভরি প্লাস নাউন থাকলে আমরা ট্যাগে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। এবার চলেন আমরা পরের বাক্যে, পরে আমরা আরেকটাতে যাব, 3 নাম্বারে। 3 নাম্বারে আমি লিখলাম, যখন আমরা দেখব কোনো প্লুরাল নাউন আছে, যখন দেখবেন সাবজেক্টের জায়গায় একটা প্লুরাল নাউন, সেই নাউনটা প্লুরাল নাম্বার হলে সে ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। প্লুরাল নাউন মানে আপনাকে দে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? যেমন আমি যদি লিখি যে দ্য বুকস হ্যাভ বিন বট ফর ইউ, বইগুলো তোমার জন্য কেনা হয়েছে। ট্যাগ করব আমি, তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব কে আছে? হ্যাভ আছে, আমি হ্যাভে নিলাম, বাক্য হাবোধক হয়, নট দিলাম হ্যাভেন্ট। এখন দ্য বুকস,
বুকস তো প্লুরাল নাউন, নাউন যখন প্লুরাল হয় তার পরিবর্তে দে বসে, সুতরাং হবে হ্যাভেন্ট দে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরেন আমি আরেকটা বাক্য লিখলাম যে দা এজেন্ট ডাম, দ্য এজেন্ট ডাম প্লিজ টাস। কোনো একটা মিটিং এ বা কোনো একটা কিছুতে যে আলোচনার যে বিষয়গুলো থাকবে সেগুলো আমাদেরকে সন্তুষ্ট করলো, মানে আমরা খুশি হয়েছি টপিকগুলো দেখা, ফাইন। এই বাক্যের কিন্তু নো অক্সিলারি ভার্ব, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স, দ্যাট মিনস you have to take do, does or did. But we can see the sentence is in past tense, and for the past tense we have to use did. So did, and you can see that the sentence is in affirmative mood, that is why you have to take not, didn't, and the subject is isn't dumb. আচ্ছা, এখন আপনারা দেখেন isn't dumb এটা কিন্তু সিঙ্গুলার নাউন, নাউনটা কি সিঙ্গুলার নাউন, কারণ কোন নাউনের শেষে ইউএম আম থাকলে সেটা হয় সিঙ্গুলার নাউন। তো যখন সিঙ্গুলার নাউন হবে তখন কিন্তু আমি দে নিতে পারবো না, তখন আমি ব্যক্তিবাচক হলে হি বা সি নিব, বস্তুবাচক হলে ইট নিব। এজেন্ট নাম তো কোনো ব্যক্তি নাম, তাহলে আমার এখন নেওয়া উচিত ইট, ডিডেন্ট ইট। বাট যদি এটা এজেন্ট নাম না হয়ে যায় এজেন্ডা, তাহলে কি নাউনটা প্লুরাল, তখন কিন্তু আমাকে নিতে হবে দে, তাহলে ডিডেন্ট দে। তাহলে আমরা কি বুঝলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্যক্তিবাচকের জন্য হি বা সি, আর ব্যক্তিবাদ অন্য কারোর জন্য কি হবে, ইট হবে। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম আমরা যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যদি প্লুরাল নাউন না হয়ে সিঙ্গুলার নাউন হয় তাহলে তার পরিবর্তে ব্যক্তিবাচক হলে হি বা সি হবে, আর ব্যক্তিবাদে অন্য কেউ ইমপার্সন হলে ইট হবে। আমি যদি বলি আ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। আমরা এইটুকু জানলাম যেখানে সেলডম শব্দটি নেগেটিভ, নাবোধক শব্দ, আর নাবোধক শব্দের ক্ষেত্রে আমার বাক্য নেগেটিভ, তাহলে প্রশ্ন হবে অ্যাফার্মেটিভ। এই বাক্যেও আমরা কোনো অক্সিলারি ভার্ব পেলাম না, তার মানে আমাকে ডু বা ডাজ ডিড নিতে হবে। যেহেতু বাইটস ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে ডু বা ডাজ। এখন আমার সাবজেক্ট কে, সাবজেক্ট যেহেতু এ বার্কিং ডগ, তাহলে ডগ কয়টা, একটা। আর বার্কিং ডগ সেলডম বাইটস, ডগ যেহেতু একটা তার মানে নাউনটা কি সিঙ্গুলার, সো সিঙ্গুলার নাউনের পরিবর্তে ইট ব্যবহার হবে, তো আমরা ইট নেব। তাহলে ইটের সাথে তো ডু হবে না, কি হবে, ডাজ। যেহেতু বাক্যটা না বোধক তাহলে নতুন করে নট দেওয়া যাবে না, সুতরাং সঠিক উত্তর হবে ডাজ ইট। আ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট, তাহলে ডাজ ইট। আমরা আশা করি 4 নাম্বারটাও বুঝে গেলাম। তাহলে যে কোনো প্লুরাল নাউন হলে আমরা দে নিব, সিঙ্গুলার হলে হি সি অথবা ইট নিব, পার্সন হলে হি বা সি, নন পার্সন হলে কি নিব, ইট নিব। আচ্ছা, এবার আসেন 5 নম্বরে লিখবেন ডট 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 থিং থাকলে ইট হবে। আজকের ক্লাসটি করার পর আশা করি ট্যাগ কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ডট 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 থিং থাকলে এর পরিবর্তে ইট হবে। মানে কি, যখন দেখবো সাবজেক্টের স্থানে এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং আছে, এদের পরিবর্তে আপনি ইট ব্যবহার করবেন। যেমন আমি যদি বলি যে নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, তাহলে আমি যখন ট্যাগ করব, ট্যাগ করলে এটা কি হবে, ইজ নট হবে, একদমই না, ইজ হবে, আর থিং এর পরিবর্তে ইট হবে, ইজ ইট। যেহেতু বাক্য না বোধক তাই প্রশ্নটা অ্যাফার্মেটিভ হলো। ক্লিয়ার? এবার যদি আমি বলি যে এভরিথিং লুকস ফ্রেশ ইন দ্য মর্নিং, সকালবেলা সবকিছু সতেজ দেখায়। এইখানে আপনি খেয়াল করেন এভরিথিং ফ্রেশ, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমার ডু বা ডাজ নিতে হবে, তাহলে আমি ডাজ নিলাম। বাক্য হাবোধক, প্রশ্ন না বোধক হলো ডাজেন্ট, আর থিং এর পরিবর্তে কি হয়, ইট, তার মানে আমার ট্যাগটা হবে কি, ডাজেন্ট ইট। তো বন্ধুরা এভাবেই থিং থাকলে আমরা ট্যাগে ইট ব্যবহার করব। 6 নাম্বার লিখবেন, যখন আপনি দেখবেন কোনো সাবজেক্টের স্থানে বা শুরুতে, বাক্যের শুরুতে লেটস বা লেট আস আছে, লেটস বা লেট আস দ্বারা বাক্য শুরু হলে, এগুলো দ্বারা বাক্য শুরু হওয়া মানেই হলো সেটা কিন্তু একটা প্রস্তাব বোঝায়, আর প্রস্তাবের ক্ষেত্রে আমরা একটাই অপশন নিব, সেটা হলো শুডুই। লেটস অথবা লেট আস দ্বারা বাক্য যখন শুরু হবে তখন আমরা শ্যাল উই নিব। আচ্ছা,
একবারে উত্তর হয়ে গেল। কারণ আমি বললাম যে লেটস ডু দ্য ওয়ার্ক, লেটস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটি করি, আমার সরাসরি ট্যাগ হবে শ্যাল। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এখানে তো বাক্য অ্যাফার্মেটিভ, তাহলে আপনি শ্যালের সাথে নট দিলেন না কেন? প্রশ্ন কিন্তু যৌক্তিক। না দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন কাউকে প্রস্তাব দিবেন, আপনি কিন্তু জানেন না সে আপনার প্রস্তাবে রাজি হবে নাকি হবে না। যেখানে আমরা জানি না সেখানে সাধারণ প্রশ্ন করতে হয়। এই জন্য আমরা দিব কি শ্যালোই, যে ভাই চলেন কাজটা করি, কি ভাই করবেন, এটাই বলা উচিত। কি ভাই করবেন না, এরকম না। প্রস্তাবের ক্ষেত্রে সাধারণ প্রশ্ন। এই জন্য লেস বা লেটাস দ্বারা শুরু হলে আমাদের ট্যাগ হবে শ্যালোই। বাট যখন আপনি দেখবেন যে শুধু লেট দ্বারা বাক্য শুরু, লেটের সাথে আস নাই, লেট দ্বারা যদি বাক্য শুরু হয়, লেট দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ আপনার দুইভাবে হইতে পারে, উইল ইউ হতে পারে, আবার ওন্ট ইউ হতে পারে। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় প্রশ্ন নেগেটিভ হিসেবে ওন্ট ইউ হবে, যদি বাক্যটা নেগেটিভ হয় প্রশ্ন অ্যাফার্মেটিভ হিসেবে উইল ইউ দিতে হবে। যেমন আমি যদি লিখি লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, তাহলে আমার ট্যাগ হবে, বাক্যটা কি লেট থাকলে উইল ইউ বা ওন্ট ইউ হয়, বাক্য যদি অ্যাফার্মেটিভ প্রশ্ন হবে নেগেটিভ, তার মানে আমাকে লিখতে হবে কি ওন্ট ইউ। এখন যদি বাক্যটা নেগেটিভ হয়, লেট নট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দিও না, তখন আমার ট্যাগটা হবে কি উইল ইউ। অর্থাৎ লেট থাকলে আপনার ট্যাগ হবে উইল ইউ বা ওন্ট ইউ, ডিপেন্ড করবে সেন্টেন্সের উপর। সেন্টেন্স নেগেটিভ হলে আপনি প্রশ্ন অ্যাফার্মেটিভ করতে গিয়ে উইল ইউ লিখবেন, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে প্রশ্ন নেগেটিভ করতে গিয়ে ওন্ট ইউ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন 8 নম্বরে। 10টা নিয়ম দেব মোট। 8 নম্বর আমি লিখলাম যে কোনো বাক্যের শুরুতে যদি ডোন্ট থাকে, ডোন্ট বা নেভার দ্বারা বাক্য শুরু হলে, ডোন্ট বা নেভার দ্বারা বাক্য শুরু হলে সরাসরি ট্যাগ কিন্তু হবে উইল ইউ। ডোন্ট বা নেভার দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ। এটা কিরকম? যেমন আমি লিখলাম যে ডোন্ট নেগলেক্ট পুয়ার, গরিবদেরকে অবহেলা করো না, ট্যাগ হবে আমার উইল ইউ, উইল ইউ। ওকে, ডোন্ট বা নেভার দ্বারা শুরু হলে ট্যাগ হবে উইল ইউ। 9 নম্বর হচ্ছে যদি ডোন্ট নেভার না সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা যদি শুরু হয়, হ্যাঁ, শুধু প্রিন্সিপাল ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স আর কি, মূল ভার্ব দ্বারা বাক্য শুরু হলে তখন আপনার ট্যাগ কোশ্চেন কিন্তু দুইটা, উইল ইউ হতে পারে, ওন্ট ইউ হতে পারে। আমরা নরমালি মুখস্থ করি যে মূল ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হলে আমরা ট্যাগ লিখে দিই উইল ইউ। কেন ভাই তুমি উইল ইউ কেন লিখবা, ওন্ট ইউ কেন হবে না, সেই ব্যাখ্যা কি তোমার কাছে আছে? উত্তর হলো ব্যাখ্যা নাই, মুখস্থ করছি আমি, আজকে ব্যাখ্যা নেবেন। আমার যখন ডোন্ট বা নেভার দ্বারা বাক্য শুরু হয়, বাক্য নেগেটিভ, তাই আমি প্রশ্ন অ্যাফার্মেটিভ করব উইল ইউ, এটাই স্বাভাবিক, এটা লজিক আছে। বাট আমি একটা বাক্য লিখলাম যে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, তো এই যে ডু দ্য ওয়ার্ক কাজটা করো বাক্যটা আছে, এই বাক্যটা তো ইম্পারেটিভ ঠিক আছে, বাট বাক্যটা তো অ্যাফার্মেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার নিশ্চয় প্রশ্নটা করতে হবে নেগেটিভ। আমি তোমাকে বললাম যে কাজটা করো, তারপর আমি কি বলবো, এই ভাই কি বললাম কাজটা করো, কি করবে না, দয়া করে সেখানে যাও, কি যাবে না, একটু আমাকে সাহায্য করুন প্লিজ, কি করবেন না। তার মানে প্রশ্নটা কি হলো, না বোধক হলো। তাহলে ডোন্ট বা নেভার দ্বারা শুরু হলে বাক্য না বোধক, তাই প্রশ্ন হা বোধক উইল ইউ, ঠিক আছে। আর এখানে মূল ভাব দ্বারা শুরু হলে তো বাক্য অ্যাফার্মেটিভ, তাহলে কি আপনার কোশ্চেনটা উইল ইউ হওয়া উচিত? একদমই না, কোশ্চেন হওয়া উচিত ওন্ট ইউ, ওন্ট ইউ হওয়া উচিত। একান্ত অপশনে ওন্ট ইউ না থাকলে সেই ক্ষেত্রে আপনি উইল ইউ দিতে পারেন, হয়তো জায়েজ হতে পারে, আসলে কোশ্চেন হবে ওন্ট ইউ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা মনে রাখবেন। আর 10 নম্বর যে নিয়মটা আমি আপনাদেরকে দিব, যখন আপনারা দেখবেন যে দুইটা ক্লোজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সের
প্রিন্সিপাল ক্লোজ অনুসারে ট্যাগ হয়। কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লোজ অনুসারে ট্যাগ হয় মানে কি? মানে ধর আমি একটা বাক্য লিখলাম যে হি said that, সে আমাকে বলল যে হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল। আপনাকে ট্যাগ করতে হবে। ট্যাগ করতে গিয়ে দেখেন তো এখানে ক্লোজ আছে দুইটা, একটা হলো হি সেইড, একটা আছে কি দ্যাট হি ওয়াজ বিজি। এরকম কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যে অংশটুকুতে কনজাংশন আছে, যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলি, ওইটা অনুসারে ট্যাগ হবে না, ট্যাগ হবে এই প্রিন্সিপাল ক্লোজটা অনুসারে। তাহলে হি সেইড, এখানে সেইড কি পাস্ট টেন্স, তাহলে আমি কি নিব? ডিড, ডিডন্ট হি। কথা কি বুঝলেন? যদি এরকম একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, আপনাকে ট্যাগ করতে হবে কোনটা অনুসারে? অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ অনুসারে। আর যদি এমন হইতো যে হি সেইড এর পর ফুল স্টপ দেওয়া আছে, এটা একটা বাক্য, আবার এখান থেকে এটা আরেকটা বাক্য, এরকম যদি একাধিক বাক্য থাকে তখন সর্বশেষ বাক্য অনুসারে আমরা ট্যাগ কোশ্চেন করি। কিরকম সেটা? ধরেন আমি এখানে লিখলাম যে দ্য ম্যান ইজ হেল্পলেস, লোকটি অসহায়, এটা আরেকটা বাক্য, লেটস হেল্প হিম, চলেন তারে সাহায্য করি। এরকম যখন একাধিক সেন্টেন্স পাশাপাশি বসবে তখন আপনি সর্বশেষ বাক্য অনুসারে ট্যাগ কোশ্চেন করবেন। লেস আছে তাহলে আমি শ্যাল উইল লিখব। কথা কি বুঝতে পারছেন? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজ অনুসারে হবে, বাট একাধিক সেন্টেন্স থাকলে সর্বশেষ সেন্টেন্স অনুসারে হবে। এই যে আমি ট্যাগ কোশ্চেনের যতটুকু আপনাদেরকে দিলাম 10টা নিয়ম, আপনারা এই 10টা নিয়মের বাইরে কোশ্চেনই খুঁজে পাবেন। এই 10টা নিয়ম ভালো করে আয়ত্ত করে যে কোনো বই থেকে আপনি ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করেন তো ভাই, করে দেখেন, আপনি যাই প্র্যাকটিস করবেন এই সূত্রের মধ্যেই কিন্তু পড়ে যাবে। শুধু চোখ কান খোলা রেখে নিয়মগুলোর প্রয়োগ করতে হবে। সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ট্যাগ কোশ্চেনের ক্লাসটি আপনাদের কেমন কাজে লাগলো, কতটুকু উপকৃত হলেন, কেমন বুঝলেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কখনো কোনো একটি ক্লাসের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার। ক্যারিয়ার ম্যাপ।